কয়েকটা দিন রায়দার কোনো পাত্তা নেই, নিজেকে এক প্রকার বন্দি করে রেখেছে। মেয়েটার মনে কি চলছে সেটা ঠাউর করা যাচ্ছে না। জনের হাজারটা কল মেসেজ ইগনোর করে যাচ্ছে। ইগনোর করার দারুণ প্রতিভা নিয়ে জন্মেছে এই মেয়ে। জোহানের মন চায় এই প্রতিভার জন্য কয়েকটা মেডেল ছুড়ে দিতে। খুব যত্ন করে নিজেকে নিয়ন্ত্রণ করে রেখেছে। সময় আসুক, সুদে আসলে এসবে শোধ তুলবে জোহান। সে রায়তার হোস্টেলের সামনে দাঁড়িয়ে ওর নাম্বারে কল লাগালো, কিন্তু রিসিভ করছে না পাষাণ মেয়েটা। শেষমেশ নিশাতের নাম্বারে কল দিল, লম্বা করে সালাম দিল। আসসালামু আলাইকুম সিনিয়র। ওয়ালাইকুম আসসালাম। রাই পাখি কই সিনিয়র? চোখ কান ঠিক আছে তো ওনার নাকি? বোধ বুদ্ধির সাথে সেগুলো অকেজো হয়ে গেছে। নিশাত বুঝেছে জোহানের কথার মানে। সে জবাব দিল, বুঝতার মানুষ অবশেষে থাকলে যা হয়। ফোনের দিকেই তাকিয়ে আছে, তবে রিসিভ করছে না। স্পিকারে দিয়ে ফোনটা ওনার কাছে নিয়ে যান। নিশাতও তাই করল। রায়দা ফোনটা হাতে নিল না। নিশাতের কথা শুনে বুঝতে পেরেছে জোহান কল দিয়েছে। রায়দা চুপ করে আছে। জোহান বড্ড মায়া মিশিয়ে ডাকলো, রাই পাখি শুনতে পাচ্ছেন? রায়দার বুকটা ধুকপুক করে উঠল। না চাইতো জবাব দিল। জোহানের মুখে হাসি ফুটে ওঠে। চড়ুই পাখি একটু বারান্দায় আসুন। পারবো না। আমি উপরে আসছি। না বলে রায়দা ফোন হাতে নিয়ে বারান্দায় ছুটল। রাস্তার পাশে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে জোহান, ফোনটা কানে চেপে ধরা। রায়দা বারান্দায় এসে দাঁড়ায়। কি সমস্যা? এখানে কি? এখানেই তো আমার সব। এখন তাড়াতাড়ি নিচে নেমে আসুন। পারবো না। মাইর দিব কিন্তু। জোহান আমি কিন্তু রেগে যাচ্ছি। আরে আমি কি আপনাকে সত্যি সত্যি মারবো নাকি? আদরে মাইর চিনেন, আদরে মাইর দিব। তাড়াতাড়ি নেমে আসুন, নয়তো আমি উপরে আসছি। তখন কিন্তু আদরে মাইর সব আপনার আদরে মুখে পড়বে। গলায়ও। রায়দা চেঁচিয়ে উঠল, চুপ করো অসভ্য। আসুন তাড়াতাড়ি। রায়দা 5 মিনিটের মধ্যে নেমে এলো, চোখ মুখ শক্ত করে। রায়দাকে দেখে জোহান সোজা হয়ে দাঁড়ালো, মুখে তার মিষ্টি হাসি। তোলপাল করা হৃদয় নিয়েও রায়দার চোখ মুখ শক্ত করে ওর সামনে এসে দাঁড়ায়। শক্ত কণ্ঠে বল, বড়দের সম্মান করতে জানো না, অসভ্য কোথাকার। সভ্য হয়ে গেলে আপনি আমার হবেন, সেটা তো নিজের ইচ্ছেই হবেন না। তাই আমার আর এই জীবনে সভ্য হওয়া হবে না। অযথা কথা না বলে এখনো কেন এসেছো সেটা বলো। দেখা শেষ, এবার যাও। দেখা শেষ হয়নি, চুপ করে দাঁড়িয়ে থাকুন। চোখে মুখে বিরক্তিভাব ফুটিয়ে রায়দা দাঁড়িয়ে রইল, তবে চোখ নামালো না। জোহানের দিকে তাকিয়ে আছে, মনের তৃষ্ণা মিটাচ্ছে একে অন্যের। জোহান ওর চোখে চোখ রেখে বলল, ভালোবাসি রাই পাখি। বলতে পারেন কেন আপনার মতো পাষাণীকে আমি এত ভালোবাসি? মানুষের তো পশু পাখির জন্য মায়া জন্মায়। আপনার কি আমার প্রতি একটু মায়া জন্মায় না? মায়া না হোক, একটু করুণা করুন। করুণা করে হলেও আমার সাথে থেকে যান। আমি আপনাকে মাথার তাজ বানিয়ে রাখবো, বড্ড যত্ন করে পুষবো চড়ুই পাখি। রায়দার ভেতরটা ছারখার হয়ে যায়। বিষাদায়ক যন্ত্রণা উপলব্ধি করছে না, জনকে গ্রহণ করতে পারছে না, ছেড়ে থাকতে পারছে। চোখ দুটো জল জল করছে। যখন তখন গাল গড়িয়ে অশ্রুকণা ঢল নামবে। নিজের অনুভূতি ব্যক্ত করতে না পারার কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছে রমণীর হৃদয়খানা। দৃষ্টি ঘোলাটে হলো। এমন দিশাহারা পরিস্থিতি থেকে পালাতে চাইছে, তাই উল্টো বলল, আমি তো তোমায় ভালোবাসতে বলিনি, তবে কেন ভালোবাসলে আমায়? কেন এত যন্ত্রণা দিচ্ছ? এখান থেকে যাও। পুরোটা বলার আগে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কথা আটকে গেল। রায়দা মুখ চেপে ধরে দৌড়ে চলে এলো জোহানের সামনে থেকে। জোহান বিচলিত হয়ে ওর পিছু ছুটল। রায়দা হোস্টেলের গেটে ঢোকার আগে জোহান ওর হাত টেনে ধরল। শুধু এতটুকুতেই থামল না, ভরা রাস্তায় রায়দাকে নিজের বুকের সাথে চেপে ধরল। কোনো কিছু তোয়াক্কা করলো না। রায়দা নিজেকে ছাড়ানোর জন্য ছোটাছুটি করলো, কিন্তু জোহানের শক্তির সাথে পারল না। একটা সময় জোহানের বুকে মুখ গুজে হুক হুক করে কেঁদে দিল। কান্নার তোপে শ্বাস আটকে আসার জোগাড়।
বুকটা ফেটে যাচ্ছে রায়দার। জোহান ওকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে রাখলো। ছোট্ট চড়ুই পাখিকে সে এভাবে তার বুকে রাখতে চায়। এভাবে কাঁদবেন না, কষ্ট হচ্ছে আমার। আপনার কান্না আমাকে আরও বেশি উন্মাদ করে দিচ্ছে। এতদিন আমি শুধু আপনাকে মানাতে চেয়েছি, তবে আজ থেকে আপনার পাওয়ার জন্য আমি সবটা করব। আপনাকে পাওয়ার জন্য দুনিয়া উলটপালট করে ফেলব। আমার আপনাকে চাই, খুব করে চাই। আমার ভালোবাসা আমার হয়েই থাকবে। রায়দার ঘোরের মধ্যে অস্পষ্ট স্বরে বলল, আমি থাকতে চাই তোমার হয়ে, আমি বাঁচতে চাই তোমার সাথে। যতটা তুমি চাও আমি ততটাই তোমাকে চাই। সম্বিত ফিরে পেতে বুঝলো সে কি বলল। এমন কিছু মোটেও উচিত হয়নি, এমন কিছু বলা মোটেও উচিত হয়নি। রায়দা জোহানের থেকে নিজেকে জোরপূর্বক ছাড়িয়ে নিয়ে হোস্টেলের ভিতর চলে গেল। জোহান ওর যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো। আর রায় পাখি যে নিজের অনুভূতি লুকাতে ব্যর্থ হলো। দুটো ক্লাস করে রায়তা ভার্সিটি থেকে বেরিয়ে এসেছে। সব কিছু কেমন অসহ্যকর লাগছে। গন্তব্যহীনভাবে এলোমেলো রাস্তায় হাঁটছে রায়দা। কোথায় যাচ্ছে তা জানে নেই। আর কিছুদিন পরে তাদের ফাইনাল এক্সাম। তারপর রায়দা ঢাকা ছেড়ে চলে যাবে। সে বাড়ি গেলেই বিয়ের তোড়জোড় শুরু হবে। বিয়েতে না করার উপায় রায়দা নেই, তার হাত পা বাঁধা। বাবা ভাইয়ের উপর কখনো কথা বলেনি রায়দা। সেখানে নিজের থেকে বয়সে ছোট ছেলেকে ভালোবাসে, এটা বলা তো অসম্ভব। অন্যদিকে জোহান তার মনে গেঁথে আছে। ওকে ছাড়া অন্য কাউকে নিজের জীবনসঙ্গী হিসেবে কখনো মানতে পারবে না। এসব চিন্তায় মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। একটুও শান্তি পাচ্ছে না। হঠাৎ করে ঝিরঝিরি বৃষ্টি শুরু হলো। বৃষ্টির ফোঁটাগুলো তার চোখে মুখে হালকা ভিজিয়ে দিয়েছে। তবুও রায়দা থামলো না, সে হাঁটছে। হঠাৎ মনে হলো বৃষ্টির ফোঁটা পড়ছে না তার উপর। রায়দা থেমে যায়। ছাতা ধরে পাশে দাঁড়িয়ে আছে জোহান। ছেলেটা নিজে ভিজে রায়দার মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে আছে। আজ আর রায়দার ইচ্ছে করলো না ওকে কড়া কথা শোনানোর। বেশ স্বাভাবিকভাবে মৃদু স্বরে বলল, বৃষ্টিতে ভিজছ কেন? আবার জ্বর বাঁধানোর ইচ্ছা আছে নাকি? তীব্র জ্বরে যদি প্রিয়জন কাছে থাকে তবেই জ্বরই ভালো। জোহানের কথা শুনে আশ্চর্যজনকভাবে রায়দা রাখলো না। মায়াময়ী চোখে তাকিয়ে থাকলো জোহানের দিকে। আচ্ছা, এই সময়টাও উপভোগ করলে কেমন হয়? কিছু ভালো স্মৃতি থাকুক জোহানের সাথে, যা আঁকড়ে ধরে রায়দা বাঁচবে। ও আবার শান্ত স্বরে বলল, হয়তো ছাতার নিচে আসো, নয়তো মাথার উপর থেকে ছাতা সরাও। জোহান একটু দেরি করলো না। একটা ছাতা নিয়েছে, দুজন একসাথে হাঁটছে। এ যেন এক অন্যরকম অনুভূতি। জোহান বারবার রায়দার দিকে তাকালো ও রায়দার দৃষ্টি সামনে। জোহান ওর মতিগতি ঠাউর করতে পারল না, তাই নিজে থেকে বলল, বৃষ্টিতে ভিজে আপনাকে বেশ স্নিগ্ধ লাগছে রাই পাখি। রায়দা শুনে তবে কোনো প্রতি উত্তর করল না। এই ছেলেটার প্রত্যেকটা কথাই তার বুক কেঁপে ওঠে। নিজেকে তাও সামলে রাখে রায়দা। ঝুম বৃষ্টি নেমেছে ধরণীতে। রায়দা কয়েক পা সামনে এগিয়ে ছাতা থেকে বেরিয়ে আসে। পিছন থেকে জোহান হাত চেপে ধরে। ভিজে যাবেন তো, ছাতা নিয়ে যান। রায়দা এগিয়ে এসে জোহানের হাত থেকে ছাতাটা নিয়ে ফেলে দিল। মুহূর্তে দুজনের কায়া ছুঁয়ে দিচ্ছে স্নিগ্ধ ফোঁটায়। রাস্তায় তেমন মানুষজন নেই। ঝুম বৃষ্টিতে এক প্রেমিক যুগল হাত ধরে হাঁটছে। বৃষ্টিস্নাত রাস্তায় প্রিয় নারীর হাতটা মুঠোয় নিয়ে জোহানের কাছে মনে হলো পৃথিবীর সকল সুখময় অনুভূতি ঊর্ধ্বে হলো আজকে এই বৃষ্টি বিলাস। জোহান গলা ছেড়ে গান ধরল, আগে কত বৃষ্টি চেয়ে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসা এই মনে। সেই বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। রিমঝিম ধারাতে চাই মন হারাতে, শ্রাবণের বুকে প্রেম
কবিতা যে লিখে যায় হৃদয়ের মরু পথে, জল ছবি থেকে যায়। জানি সে তো ছিল আগে ঘুমে অনুভবে, স্বপ্ন ছাড়িনি আজ রাগে অনুরাগে, লেখে বৃষ্টি দাগে প্রেমের কাহিনী। রায়দা খুব করে অনুভব করলো গানটা, সাথে জোহানকেও। রায়দা আকাশের দিকে তাকিয়ে স্রষ্টাকে উদ্দেশ্য করে মনে মনে প্রার্থনা করলো, ও খোদা, এই মানুষটা আমার হলে কি খুব ক্ষতি হবে? তার ভালোবাসা যখন আমার নসিবে ছিল, তাকেও আমার করে দাও না খোদা। আমি যে ওকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। রায়দার যেদিন পরীক্ষা শেষ হলো সেদিন বিকেলে রিহান এসে হাজির বোনকে নেওয়ার জন্য। ও জানাই ছিল এমন কিছু হবে। সে স্বাভাবিকভাবে রিহানের সাথে বাড়িতে চলে গেল। নিশাত রায়দার এমন স্বাভাবিক ব্যবহার মেনে নিতে পারল না। বেশ রাগ হলো রায়দার প্রতি। নিশাত বা অন্য কেউ জানলই না কতটা অসহনীয় যন্ত্রণা বুকে চেপে রায়দা এই শহর ছেড়েছে। ভিতরে রক্তক্ষরণ কেউ টের পায়নি। কিশোরগঞ্জ আসার পর থেকে রিহান বোনের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করেছে। রায়দার চঞ্চলতা কোথায় যেন হারিয়ে গিয়েছে। মেয়েটা আগের মতো হাসে না, কথা বলে না। চেয়ারম্যান বাড়ির চারপাশে বাউন্ডারি করা, গ্রামের লোকজন চাইলেও প্রবেশ করতে পারে না চেয়ারম্যান সাহেবের অনুমতি ছাড়া। রায়দা শান বাঁধানো পুকুর পাড়ে বসে আছে। আজ 1 সপ্তাহ হলো সে বাড়ি ফিরে এসেছে। ঢাকা থেকে আসার সময় নিজের ফোন অফ করে দিয়েছে। চাইলেও আর জোয়ান ওর সাথে যোগাযোগ করতে পারবে না। ছেলেটা হয়তো ওকে খুঁজছে, খুঁজতে খুঁজতে হয়রান হয়ে একদিন ঠিকই রায়দাকে ভুলে যাবে। কিন্তু রায়দা কি কখনো বলতে পারবে ওকে? হঠাৎ করে জোহানের হাসি মুখটা চোখের আশিতে ভেসে উঠল। রায়দা বিড়বিড় করে বলল, আমি তোমার না হলেও আমার হৃদয়ে থাকা সকল ভালোবাসা তোমার। এই হৃদয়ে ভালোবাসাটুকু আমৃত্য তোমার জন্যই বরাদ্দ থাকবে জোহান। তুমি হয়তো কখনো জানবে না পৃথিবীর কোনো এক কোণে থাকা কেউ একজন তোমাকে অসম্ভব ভালোবাসে। রায়দার চোখ দুটো ছলছল করে উঠল। মুহূর্তে চোখ মুছে কান্না গিলে নিল। খানিক পরে রিহান সেখানে উপস্থিত হলো। বোনের পাশে বসলো। রায়দার দৃষ্টি স্থির করে রেখেছে পুকুরের স্বচ্ছ পানির দিকে। রিহান ওর কাঁধে হাত রাখতেই রায়দা চমকে তাকায়। কিরে, ভয় পেয়েছিস? রায়দা নিজেকে সামলে নিয়ে বলল, ভয় পাইনি ভাইয়া, একটু চমকে গেছি। এবার বল তো তোর কি হয়েছে? আসার পর থেকেই লক্ষ্য করছি বেশ উদাসীন তুই। রায়দা ভাইকে বলতে চাইল, অনাকাঙ্ক্ষিত কিছু পাওয়ার জন্য আমার রুহ জ্বলে যাচ্ছে ভাইয়া। সে আমার হবে না জেনেও তাকে পাওয়ার জন্য আমি ক্ষণে ক্ষণে মরছি। কথাগুলো গলার কাছে এনে গিলে নিল। কথা গিলে ফেলার পর ভেতরে যে জ্বালা পোড়ার সৃষ্টি হয় পৃথিবীর যে কোনো বিষ, সেই যন্ত্রণার তুলনায় তুচ্ছ মনে হলো রায়দার কাছে। রিহান বোনের মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দিল। রায়দাও আবেগী হয়ে ভাইয়ের কাঁধে মাথা রাখল। আনমনে বলল, ভাইয়া, আমি যদি 2 বছর পর পৃথিবীতে আসতাম তবে খুব ভালো হতো। কেন বলতো? অনেক মূল্যবান কিছু পেয়ে যেতাম। কি সেটা? রায়দা চুপ থাকে। রিহান ওর এমন কথার মানে বুঝে না। রিহান কিছুক্ষণ পর বলল, আজকে সন্ধ্যায় আয়মান আসবে তোর সাথে দেখা করতে। রায়দার মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগে। এত বিষাদ কেন লাগছে সব কিছু? সন্ধ্যার সময় আমান এলো। যথারীতি নিজের মতোই কথা বলে চলে গেল। পুরোটার সময় রায়দা ছিল চুপচাপ। হু হা ছাড়া তেমন কোনো কথা বলেনি। চেয়ারম্যান বাড়ির একমাত্র মেয়ের বিয়ের তোড়জোড় শুরু হয়েছে। শপিং করার জন্য রায়দাকে যেতে বলে সে না করে দিল। হলুদের আগের দিন চেয়ারম্যান বাড়িতে আগমন হলো এক যুবকের। সে ঢাকা থেকে এসেছে। বাড়িঘর সাজানো হচ্ছিল। গ্রামের লোকজনকে বিভিন্ন কাজে মোতায়েন করা হয়েছে। বাড়ি ভর্তি লোকজন। ছেলেটা সোজা চেয়ারম্যান রায়হান ইসলামের সাথে দেখা করতে চাইল। রায়হান ইসলাম স্বাভাবিকভাবেই বাড়ির আঙ্গিনায় পেতে রাখা চেয়ারে এসে বসল। জন ওনাকে সালাম দিল। আসসালামু আলাইকুম। রায়হান সাহেব রাজভারী কণ্ঠে সালামের জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? শুনলাম ঢাকা থেকে এসেছো, আমার কাছে কি প্রয়োজন? আমি জোহান বিন মাহাতাব আপনার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি।
আপনার মেয়ে রাইদাকে আমি বিয়ে করতে চাই। জোহান কোনোরকম ভনিতা যেতে চাইল না। সে সোজাসুজি বিয়ের প্রস্তাব রাখল। ওর কথা শুনে রায়হান ইসলাম বিচলিত হলো না, কারণ বাড়িতে উপযুক্ত মেয়ে থাকলে বিয়ের সম্বন্ধ আসবে, এটাই স্বাভাবিক। তিনি মৃদু হেসে বলল, রাইদার বিয়ে ঠিক হয়ে গেছে, কাল বাদে পরশু ওর বিয়ে। বিয়েটা ভেঙে দিন। আমি রাইদাকে ভালোবাসি, আমার কাছেই সে ভালো থাকবে। তেজি গলায় বলল জোহান। রায়হান ইসলাম ভুরু উঁচিয়ে তাকায় ওর দিকে। তিনি চেয়ারে আরাম করে বসে বলল, তোমার মুখের কথায় আমি নিজের সিদ্ধান্ত থেকে সরে আসব ভাবলে কি করে? তাছাড়া কি যোগ্যতা আছে তোমার আমার মেয়েকে বিয়ে করার? যোগ্যতা প্রমাণ করার জন্য তো সময় দিতে হবে। হুট করে তো আমি আপনাকে প্রমাণ দিতে পারবো না। তেরা কথা পছন্দ না রায়হান ইসলামের। হুট করে একটা ঝামেলা এসে উদয় হয়েছে। ওনার চোখে মুখে বিরক্তিভাব ফুটে ওঠে। তা কি করো তুমি সেটা আগে শুনি, তারপর না হয় ভেবে দেখব। আমার পড়াশোনা এখনও শেষ হয়নি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর নিজেদের পারিবারিক দেখাশোনা মুহূর্তে রায়হান ইসলামের মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল। উনি চিল্লিয়ে উঠল, তুমি কি আমার সাথে মশকরা করছো? রাইজা গ্রাজুয়েশন কমপ্লিট করে গেছে আর তুমি কি বলছো? আপনি ঠিকই শুনেছেন। আমার আরও 2 বছর সময় লাগবে। তাছাড়া আমি রাইদাকে ভালোবাসি, সেখানে বয়স কোনো ম্যাটার না। 2 বছরের বড় সেটা কোনো বিষয় না। উপস্থিত গ্রামের গুটি কয়েক লোকজন হাসাহাসি করছে এসব কথায়। নানাভাবে কথা বলছে এক একজন। ঘটনাটি রিহানের কানে পৌঁছাতে সময় লাগলো না। সে এসে উপস্থিত হলো বাড়ির আঙ্গিনায়। রায়হান ইসলাম সাহেব স্তব্ধ বিমূঢ় হয়ে বসেছিলেন খানিক সময়। পরপর তিনি উচ্চারণ করে চিল্লিয়ে উঠলেন, বিবেকহীন ছেলে, এক্ষুনি আমার বাড়ি থেকে বের হও। আমার সাথে রসিকতার করার ফল খারাপ হবে কিন্তু। জোহান মোটো ভয় পেল না। সে পুনরায় বেশ চমৎকার করার ভঙ্গিতে বলল, আমি মোটেও রসিকতার মুডে নেই। আপনার মেয়ে নিজেও জানে আমি তাকে কতটা ভালোবাসি। আমার ভালোবাসার গভীরতায় সে হাবুডুবু খাচ্ছে। রায়হান ইসলাম উত্তেজিত হয়ে গেল। তিনি কিছু বলার আগে রিহান ওনাকে থামিয়ে দিয়ে জোহানকে উদ্দেশ্য করে বেশ শীতল কণ্ঠে বলল, রাইদা তোমাকে ভালোবাসে? জোহান এক মুহূর্ত ভাবল না, ফটাফট উত্তর দিল, ভীষণ। রায়হান ইসলামের মাথায় যেন বাজ পড়ল। উনি কঠিন চোখে ছেলের দিকে চাইল, হিসিসি বলল, তোমাকে আমি আগেই বলছি, ওকে ঢাকা পড়াশোনা করানো কোনো প্রয়োজন নেই। এখন হলো তো আমার মান মর্যাদা সব ধুলোয় মিশিয়ে দিয়ে এলো। বয়সে ছোট কারোর সাথে কিভাবে সম্পর্ক জড়াতে পারে তোমার বোন? রিয়ান বাবাকে শান্ত করে রায়দাকে ডেকে পাঠায়। কিছুক্ষণের মধ্যেই মাথায় ওড়না পেঁচিয়ে সেখানে উপস্থিত হলো রায়দা। ওকে দেখে জোহানের চোখ জুড়িয়ে গেল। কতদিন পরে দেখছে তাই চড়ুই পাখিকে। রায়দা একবারের জন্য চোখ তুলে তাকায়নি। রিহান বোনের নত মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, রাইদা, এই ছেলেকে চিনিস? কি সম্পর্ক তোদের? রিহানের দৃষ্টি অনুসরণ করে রায়দা তাকায় জোহানের দিকে। তাকিয়ে আছে এক যুবক আশা নিয়ে। রায়দা চোখ সরিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে বেশ নিচু স্বরে বলল, চিনি না ভাইয়া, কে উনি? বিস্ফোরিত চোখে তাকায় জোহান। পাশান মেয়েটা তাকে চিনে, যার জন্য এত দূর ছুটে এলো। সে মেয়ে অস্বীকার করলো। জোহানের মাথায় আগুন জ্বলে উঠল। তেরে ফুরে রায়দার দিকে যেতে নিলে রেয়ানোর সামনে এসে দাঁড়িয়ে রায়দাকে উদ্দেশ্য করে বলল, রাইদা, ভিতরে যা, এই দিকটা আমি দেখে নেব। রায়দা অসহায় চোখে একবার জোহানের দিকে তাকিয়ে ভাইয়ের আদেশে বাড়ির ভিতর চলে গেল। ও যেতেই রিহান শীতল চোখে জোহানের দিকে তাকালো। রায়দা রুমে গিয়ে ঘন ঘন শ্বাস ফেলছে। তার শ্বাস বারবার আটকে যাচ্ছে। অস্থির হয়ে সারা রুম জুড়ে পায়চারি করছে। বাইরে কি হচ্ছে সেটা জানার জন্য ভেতরে তোলপাড় শুরু হয়েছে। মনে হলো এই ছটফটানি নিয়ে বেশিক্ষণ বাঁচবে না। মুখটা জ্বলে যাচ্ছে। তখনই ওর খালাতো বোন মালা ছুটে আসে ওর রুমে।
তোতা পাখির মতো বলতে লাগলো। আপু বাইরে খুব ঝামেলা যাচ্ছে। শহর থেকে যে ছেলেটা এসেছে তাকে খুব মারধর করছে। রিহান ভাই ভালো করে বুঝিয়েছে, কিন্তু ছেলেটা তেরামি করছে, তাই খালুর লোকজন তাকে খুব মারছে। বুকটা মুচড়ে উঠল রায়দার। সে দিক বিদিক শূন্য হয়ে রিহানের রুমের দিকে ছুটে যায়। রিহান আলমারি থেকে পিস্তল বের করছে। ওর বোনের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে এই ছেলেটা। চেয়ারম্যানের বাড়ির মেয়েকে নিয়ে গ্রামের লোকজন হাসাহাসি করছে এই ছেলেটার জন্য। এর শাস্তিটা খুব ভয়ানক হবে। রিহান শান্তভাবে ব্যাপারটা মেটাতে চেয়েছে, কিন্তু ছেলেটার অতি বাড়াবাড়ির ফল ভোগ করবে এখন। রিহানের হাতে পিস্তল দেখে রায়দা আটকে উঠল। হুট করে রিহানের পা জড়িয়ে ধরে নিচে বসে পড়ল। ভাইয়া এমন করো না ভাইয়া, ওকে মেরো না ভাইয়া। আমাকে পাগলের মতো ভালোবাসাটা ওর অপরাধ হয়েছে, কিন্তু এর শাস্তি মৃত্যু হতে পারে না। ও ভাইয়া, ওদের বারণ করো, ওকে মারতে বারণ করো। রিহানের কপালে ভাঁজ পড়ল। রায়দা তো একটু আগেই বলল ছেলেটাকে চিনে না, তবে এখন কেন এমন করুন আহাজারি? রিহান শক্ত কণ্ঠে বলল, তুই ওকে চিনিস? তাহলে কি ছেলেটা ঠিক বলছে? এভাবে আমার বিশ্বাস ভাঙতে পারলি? আমাদের সম্মানের কথা ভাবলি না? ছেলেটা তোর চেয়ে ছোট। রায়দা ডুকরে উঠল। কান্নার তোপে ওর পুরো শরীর কাঁপছে। তবুও রিহানের পা জড়িয়ে ধরে বলল, চাইনি ওকে ভালোবাসতে, কিন্তু ওর অফুরন্ত ভালোবাসা আমাকে ভালোবাসতে বাধ্য করেছে। অনুভূতি নিয়ন্ত্রণ করা যায় না ভাইয়া, তবু আমি নিজের মনের বিরুদ্ধে গিয়ে ওকে বারবার প্রত্যাখ্যান করেছি। তোমাদের সম্মানের কথা চিন্তা আমি ওর প্রখর ভালোবাসা দুপায়ে মারিয়ে চলে এসেছি। নিজের কলিজায় ছুরি চালানোর মতো তীব্র ব্যথা সহ্য করেও আমি তোমাদের সিদ্ধান্ত মেনে নিয়েছি। প্লিজ ভাইয়া, ওকে মেরো না। আমি ওর প্রতি নিজের সকল অনুভূতি দাফন করে দিব। ওকে তুমি বাঁচতে দাও। আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে ভাইয়া, ওরা ওকে মেরে ফেলবে। ওকে বাঁচতে দাও প্লিজ ভাইয়া। রিহান অবাক চোখে রায়দার দিকে তাকিয়ে আছে। রায়দার করুণ আহাজারিতে রিহানের মনটা নরম হলো। বোনটাকে বড্ড ভালোবাসে সে। আদর বোনের কষ্টে নিজেরও কষ্ট হচ্ছে। রিহান নিজের পা ছাড় নিয়ে শক্ত মুখে রুম থেকে বেরিয়ে গেল। রায়দা সেভাবেই ফ্লোরে শুয়ে কাঁদতে লাগলো। ওর এই করুণ কান্নার সাক্ষী হলো একজন। বুক বাজারে হাজারো ছুরির আঘাত নিয়ে জোহানকে অস্বীকার করলো। এখন বুক ভাঙ্গা যন্ত্রণায় ফুপিয়ে কাঁদতে লাগলো। মালা ওর পিছনে এসেছিল। রায়দার এমন করুণ কান্নার হিড়িক দেখে মালার চোখও ভিজে উঠল। দৃঢ় পায়ে এগিয়ে এসে রায়দাকে জড়িয়ে ধরে আস্তে করে শান্ত করতে চাইল, কিন্তু হৃদয় ভাঙ্গার যন্ত্রণায় আসমান জমিন ভেঙে কাঁদছে রায়দা। হাসপাতালে জোহানের পাশে বসে আছে অভ্র। জোহানকে হাসপাতালে কে ভর্তি করেছে জানেনি। আঘাত এতটা গুরুতর না হলেও জ্ঞান হারিয়েছে। অভ্রকে কল দিয়েছে সেটাও জানেনি। জোহান হাসপাতালে ভর্তি জানি অভ্র ছুটে এসেছে। শাহজাহান কামালকে খবর দেওয়া হয়েছে, উনি আসছে। জোহানের এই অবস্থার জন্য নিশ্চয়ই রায়দার বাড়ির লোকজন দায়ী, কারণ জোহান তো ওখানে গিয়েছিল। অভ্র খুব করে জানতে ইচ্ছে হলো এই দুটো মানুষ একসাথে থাকলে কার কি ক্ষতি হবে। দুজন ভালোবাসার মানুষ একে অপরকে আঁকড়ে ধরে বাঁচলে সমাজের মানুষই কি? অপরের এসব প্রশ্নের কোনো উত্তর নেই। সে দীর্ঘশ্বাস ফেলে জোহানের মুখের দিকে চাইল। তখনই কেবিনে প্রবেশ করলো শাহজাহান কামাল। জোহানকে আঘাতপ্রাপ্ত মুখটা দেখে ওনার চোয়াল শক্ত হয়ে উঠল। তীব্র ক্রোধে গর্জন করে উঠল, কোন কুত্তার বাচ্চার এত বড় সাহস হয়েছে? কে ওকে আঘাত করেছে? জান নিয়ে নিব। অভ্র চুপ করে রইল। এতে শাহজাহান কামাল ক্ষিপ্ত হয়ে ওর কলার চেপে ধরল। হিসিসে বলল, আমি পুরোপুরি শিওর নই। ওই রায়দা আপুর সাথে দেখা করতে তাদের গ্রামে গিয়েছিল, সেখানে কিছু ঘটেছে। শাহজাহান কামালের চোখ মুখ শক্ত হয়ে গেল। তিনি রাগে পাগলা সারে নেয় গর্জে ওঠে, কুত্তার বাচ্চাগুলোর এত বড় সাহস! আমার কলিজায় হাত মারে। সুরের বাচ্চাগুলোকে জ্যান্ত পুঁতে ফেলবো। মেয়ে দিবে না ভালো কথা, কিন্তু ওর গায়ে হাত দিল কেন? ওর ফল খুব খারাপ হবে। আমার বাচ্চা পারলো না মেয়েটাকে মানাতে। সো স্যাড। শাহজাহান কামালের কথা শুনে অভ্র কাচুমাচু ভঙ্গিতে বলল, মামা, আপু জোহানকে ভালোবাসে। হয়তো ওনার পরিবার, পরিজন, সমাজ এসবের কথা চিন্তা করে প্রকাশ করেনি, কিন্তু উনি জোহানকে ভালোবাসে।
আমি নিজের চোখে ওনার ছটফটানি দেখেছি। জোহনের অসুস্থতার সময় সারা রাত সেবা করেছে, নীরবে অশ্রু বিসর্জন দিয়েছে। আপনি ওদের 4 হাত এক করে দেন, নয়তো দুটোর একটাও বাঁচবে না। শাহজাহান কামাল অভ্রের কথা শুনে মুহূর্তে ভেবে নিল তাকে কি করতে হবে। অভ্রের বলা কথা শুনে জোহানও শুনল। কিছুক্ষণ আগে তার জ্ঞান ফিরেছে। জোহান মনে প্রাণে বিশ্বাস করে রায়দাকে ভালোবাসে, অন্তত এছাড়া অন্য কারোর জন্য মেয়েটা বউ সাজতে পায় না। তখনই একজন নার্স কেবিনে প্রবেশ করলো। জোহানের জ্ঞান ফিরেছে দেখে তার দিকে একটা চিরকুট এগিয়ে দিল। সে তোমার অপেক্ষা আছে। রাজার মতো মাথা উঁচু করে তাকে সম্মান দিয়ে নিয়ে এসো। তোমাদের দিকে ওঠা 1000টা আঙ্গুলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তাকে রানীর মতো নিয়ে আসো। রায়দার হলুদের অনুষ্ঠান চলছে। জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়েছে। পুরো চেয়ারম্যান বাড়ি সাজানো হয়েছে। গ্রামের লোকজন, আত্মীয় স্বজনের মুখরিত চারিপাশ। পুতুলের মতো আছে রায়দা, মনে হয় প্রাণহীন কোনো জড়বস্তু। নিষ্প্রভ চোখজোড়া ফুটে উঠেছে। অন্তরে ব্যথা। অনুষ্ঠান শেষ হতেই মালা ওর পাশে বসলো। সব কাজিনরা মেহেদি পড়াচ্ছে, কিন্তু কনের হাত খালি। সবাইকে মালা বলো রায়দার হাতে মেহেদি লাগিয়ে দিতে। মালা ইচ্ছে করলো না ওর অন্য কারোর নামে মেহেদি রায়দার হাতে লাগাতে। কি কাজিনদের পিড়াপিড়িতে মালা রায়দার হাতে মেহেদি লাগিয়ে দিল। মেহেদি লাগানোর শেষের দিকে খুব আস্তে করে ডাকলো, আপু। রায়দা চোখ তুলে তাকায়। চোখ জোড়া উপচে পড়ছে না বলা হাহাকার। মালা ওর হাতের দিকে ইশারা করে রায়দা তাকায়। বুঝতে পারে মালার ইশারা। মৃদু স্বরে বলল, ওর ভালোবাসায় আমার হৃদয় রাঙিয়েছি। মালা ওর কথা মতো হাতে জোহানের নাম লিখে দিল। জানালার পাশে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিল রায়দা। ভোরের আলো ফুটছে ধরণীতে। রায়দা প্রাণ ভরে ভরে নির্মল বাতাস টেনে নিল। বিড়বিড় করে বলল, আমাকে ক্ষমা করো, আমি পারলাম না তোমার ভালোবাসার মর্যাদা দিতে। ভুল মানুষকে তুমি ভালোবেসেছো জোহান, আমাকে ক্ষমা করো। আমি পারবো না ওকে ছাড়া বাঁচতে। ও ছাড়া অন্য কারো আমি হব না। রায়দার গাল গড়িয়ে কয়েক ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ল। বরযাত্রী আসার পরপরই রায়দা দেখা করতে চাইল রিহানের সাথে। বোনের জরুরি তলবে শত ব্যস্ততা ডিঙ্গিয়ে দেখা করতে এলো রিহান। গোলাপি রঙের বেনারসি শাড়ি, নববধূ বেশে বসে আছে রায়দা। রিহান আসতেই সবাই রুম খালি করে দিল। রায়দা বসা থেকে উঠে দাঁড়ায়, প্রবল উৎকণ্ঠা নিয়ে বলল, ভাইয়া জোহান কেমন আছে? ওর জ্ঞান ফিরেছে? অব্রকে কল দিয়েছো? এসেছে ও? এখন জোহানের দেখাশোনা কে করছে? ছেলেটার মা নেই, বাবা থেকেও নেই, ওর দেখাশোনা কে করছে? রিহান বোনের অস্থিরতা দেখে দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে এসে রায়দার সামনে দাঁড়ায়। ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, জোহান ঠিক আছে, আমি খবর নিয়েছি। তোর ভাইয়ের উপর একটু বিশ্বাস রাখ, সবটা ঠিক হবে। রায়দা মলিন হাসল। রিহানের কথা বুঝলো কি না সেটা বোঝা গেল না। আলতোভাবে ভাইকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তুমি কি জানো আব্বুর থেকেও আমি তোমায় বেশি ভালোবাসি। আমার জন্য কষ্ট পেও না, ক্ষমা করে দিও। আমি তোমায় খুব বেশি কষ্ট দেব আজ। কি করব বলো, আমি একদম তোমাদের ভালোবাসার যোগ্য না। কি বলছিস এইসব রায়দা? আমি চলে গেলে তোমার কষ্ট হবে না? ভীষণ কষ্ট হবে বোন, কিন্তু তুই ভালো থাকবি। ভাইয়া কথা দিচ্ছি, তোর সব ঠিক করে দেব। কিছুটা সময় ধৈর্য ধর। রায়দা ভাইকে জড়িয়ে ধরে কাঁদছে। এ কান্না কিসের কান্না রিহান বুঝল না। বিয়ে পড়ানোর ঠিক কয়েক মুহূর্ত আগে চেয়ারম্যান বাড়িতে প্রবেশ করল বিশিষ্ট রাজনৈতিকবিদ শাহজাহান কামাল। তার সাথে 30 থেকে 35 জন ছেলেপেলে। তাদের সাথে বড় বড় দুটো ট্রলি ব্যাগ দেখা গেল। তাকে দেখে আমানের বাবা কাকাদের চক্ষু চড়গাছ। এত বড় মাপের নেতার আগমনের কারণ কেউ বুঝল না। তবে তাকে দেখে হইচই বেঁধে গেল বিয়ে বাড়িতে। রায়হান ইসলাম ও অবাক হয়েছে, যার পরনে উনিও শাহজাহান কামালের খাতির যত্ন করে ব্যস্ত হয়ে পড়েন। উনি বেশ আয়েসি ভঙ্গিতে চেয়ারে বসে আমানের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে প্রশ্ন করল, এখানে ওয়াজিয়া ইসলাম রায়দার বাবাকে? রায়হান ইসলাম বুঝলো না কিছুই।
তবু উনি সামনে এসে দাঁড়ায়। আমার মেয়ে, আজ ওর বিয়ে। বিয়েটা ভেঙে দিন। বেশ শান্ত কণ্ঠে বলল শাহজাহান কামাল। রায়হান ইসলামের কপাল ঘেমে উঠল। উনি কপালের ঘাম মুছে নিলেন। তিনি কিছু বলার আগেই আমন তেজি গলায় বলে উঠল। আমনে বাপ চাচা চোখ বড় বড় করে তাকায়। এ ছেলের বিবেক বুদ্ধি লোপ পেল নাকি? শাহজাহান কামাল ঠোঁট বাঁকিয়ে হাসে। এই ছোকরা, কে এখনই চোখের সামনে থেকে সরা, নয়তো এর ছায়াও আর কেউ দেখতে পাবে না। আর 10 মিনিটের মধ্যে বরসহ বরযাত্রীকে কাউকে যাতে না দেখি। বলেই উনি দলের ছেলের দিকে চাইল। 10 মিনিটও লাগলো না পুরো বাড়ি খালি হতে। রায়হান ইসলাম চিন্তিত মুখে চেয়ে সব কিছু দেখল। শুধু রিহানকে নিশ্চিন্তে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। পুরো বাড়ি খালি হতে শাহজাহান কামাল পূর্ব দৃষ্টিতে রায়হান ইসলামের দিকে তাকায়। বেশ শীতল কণ্ঠে বলল, আপনাকে দেখে রাগে আমার মাথায় আগুন জ্বলে যাচ্ছে, তবুও রাগ নিয়ন্ত্রণ করে রেখেছি, কারণ আপনি মেয়ের বাবা। মেয়ের হাত চাইতে এসে যদি মেয়ের বাপের হাতটাই ভেঙে দিই, ব্যাপারটা কেমন দেখায় না বলুন? নয়তো আমার বাচ্চার দিকে যে চোখ তুলে তাকায় তার চোখ উপড়ে ফেলি। সেখানে তো আপনারা তার গায়ে হাত তুলেছেন, মাথা ঠান্ডা রাখতে চেয়েও তো পারছি না। ফাঁকা ঢোক গেল রায়হান ইসলাম। তবে রিহান ভয় পায় না। সে বেশ সাহস নিয়ে সামনে দাঁড়ায়। আমাদের বাড়ি মেয়ের হাত চাইতে এসেছেন, যার জন্য তার কি যোগ্যতা আছে? কেন তার কাছে আমরা বোন দিব? শাহজাহান কামাল চোখ তুলে তাকায় রিহানের দিকে। ছেলে বেশ সাহসী, তবে তার কথাই যুক্তি আছে। ওর বাপের যা আছে তাতে করে 4 গ্রামের মানুষ কিনে নিতে পারবে। বাপের একমাত্র ছেলে হিসাবে সব ওর। আমার যে কোম্পানি হ্যান্ডেল করার যোগ্যতা এই বয়সে তার আছে। বিয়ের পর অফিস জয়েন করবে। সবচেয়ে বড় কথা, তোমার বোনকে সে ভালোবাসে। তোমার বোন ভালো থাকবে ওর কাছে, এর বেশি আর কি চাই? ওনার কথার পর বিয়েতে আর কারোর অমত সাধ্য ছিল না। বিয়ের আগে রায়দার সাথে দেখা করতে চাইল জোহান। রায়দা নিজেই রুমে বসে আছে। বাইরে কি হচ্ছে সে সম্পর্কে কিছুই জানে না। মালা 1 সেকেন্ডের জন্য রায়দার পাশ থেকে সরেনি। রায়দা যে একটা অঘটন ঘটাবে সেটা বুঝতে পেরে মালা ওকে চোখে চোখে রাখছে। রায়দা ওর দিকে তাকিয়ে রায়দা মলিন স্বরে বলল, তুই কি ভাবছিস আমি বেঁচে আছি? মন থেকে মরে গেছি আমি। অন্য কারোর জন্য বউ সাজার আগেই আমার মনের মৃত্যু হয়েছে। তবে কেন এই মৃতদেহ পাহারা দিচ্ছিস তুই? এতটা ভালোবাসা যায় কাউকে? এত বড় সিদ্ধান্ত কি করে নিতে পারো তুমি? আমি ভালোবাসতে পারলাম কই? ওর মতো করে ওকে ভালোবাসতে না পারার ব্যর্থতা নিয়ে বাঁচতে পারবো না। মালা ডুকরে উঠল। তার ভীষণ কষ্ট হচ্ছে রায়দার জন্য। কাউকে ভালোবাসার শাস্তি কি মৃত্যু? রায়দা শান্ত ভঙ্গিতে বসে আছে, যেন কোনো জড়বস্তু। তখনই ওর রুমে অনাকাঙ্ক্ষিত কেউ প্রবেশ করলো। রায়দা ফিরেও চাইল না। মালা লোকটিকে দেখে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করলো। জন ধীর পায়ে এসে রায়দার সামনে হাঁটু গেড়ে বসে। কয়েক মুহূর্তের জন্য রায়দা মনে হলো জোহান তার ভ্রম ও অপলক তাকিয়ে আছে। জোহান নিজের ডান হাতটা রায়দার গালে রাখতে রায়দা কেঁপে উঠল। ও ঠোঁট নাড়িয়ে কিছু বলার আগে জোহান বলে উঠল, আপনি বউ সেজেছেন রাই পাখি। অন্য কারোর জন্য বউ সাজতে পারলেন। আমার এতটুকু ক্ষীণ আশা ছিল আপনি অন্তত অন্যের জন্য বউ সাজবেন না। সেটুকুও আপনি ভুল প্রমাণ করে দিলেন। তবু আমি বেহায়ের মতো আপনাকে চাই। কি করব বলুন? ভালোবাসি যে আপনাকে। রায়দার দু চোখ থেকে টুপ টুপ করে জল গড়িয়ে পড়ছে। অশ্রুসিক্ত চোখ জোড়া তাক করে রেখেছে। মুখে কিছু বলতে পারল না। হাতের মুঠোয় এখনো ছোট্ট শিশিটা। জোহান নিজের হাতে রায়দার চোখ মুছে দিল নরম হাতে। ঠোঁট ভেঙে এলো রায়দার, ফুপিয়ে কাঁদছেও। তবুও মুখে কিছু বলল না। জোহান নিজের মতো বলল, নতুন সাজে সজ্জিত হন রাই পাখি। এই সাজ খুলে চৌহান বিন মাহতাবের বউ সাজন নতুন করে। লাল বেনারসি শাড়িতে লাল টুকটুকে বউ হবে আমার। লাল রঙে রাজকীয় বউ হবে।
বিয়ের পর থেকেই জোহানের ব্যবহারে আমূল পরিবর্তন এসেছে, যেন রায়দাকে দেখেও দেখে না, এক প্রকার এড়িয়ে চলে, সারাদিন কাজের মধ্যে ডুবে থাকে। তার বাবার ব্যবসার হাল ধরেছে, বিয়ে করে দায়িত্ববান হয়ে গেছে, রায়দার সাথে কথাও বলে না প্রয়োজন ছাড়া। রায়দার হৃদয়খানা কষ্টে দুমড়ে মুছে যাচ্ছে জোহানের ব্যবহারে। আজ ওদের বিয়ের 8 দিন। জোহান সকাল সকাল রেডি হচ্ছে অফিস যাওয়ার জন্য। রায়দা বেডের উপর বসে জোহানের তৈরি হওয়া দেখছে। অধিক মাত্রায় সুন্দর লাগছে জোহানকে ফর্মাল ড্রেস আপে। জোহান আর চোখে তাকিয়ে দেখছে, রায়দা তার দিকে তাকিয়ে আছে। টাইনক ঠিক করতে করতে জিজ্ঞেস করলো, কিছু বলবেন? বিয়ের পর থেকে জোহানের আপনি করে বলাটা রায়দার কাছে বিষের মতো লাগে। বয়সে বড় হলে কি আপনি করে বলতে হবে? মেয়েটা বড় মেয়ে বিয়ে করেছিস কেন বেয়াদব? মনে মনে 2-4টে গালি দিল রায়দা। জন উত্তরের অপেক্ষায় তাকিয়ে রইল। রায়দা রাগটা ভিতরে চেপে রেখে বলল, সারাদিন বাসায় একা ভালো লাগে না। তাহলে আপনার বন্ধুদের সাথে ঘুরতে যান, শপিং করে আসুন, যা করতে ভালো লাগে সেটাই করুন, আমার দিক থেকে কোনো আপত্তি নেই। জনের কথার ধরন রায়দা বেশ ব্যথিত হয়, চোখ দুটো টলমল হয়। সেটা লুকাতে অন্যদিকে ফিরে অভিমানী গলায় ছোট্ট করে বলে, ঠিক আছে। জন ল্যাপটপ ব্যাগে নিয়ে বেরিয়ে যায়। রায়দা মুখ চেপে ধরে ডুকরে কেঁদে ওঠে। জন দরজার সামনে গিয়ে পিছনে ফিরে তাকায়। তার প্রাণপ্রিয় নারীটি কাছে। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে জন অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সারাদিন রায়দা সেভাবে বসে থাকে। আগে ফোনে 1000টা মেসেজ কল আসতো, এখন সারাদিনে একবারও খবর নেয় না জোহান। সারাদিনে আর রায়দা খাওয়া হয়নি। সকালে জোহানের সাথে বসে নাস্তা করেছে। মাগরিবের আজান দিয়েছে। রায়দা উঠে দাঁড়ালো, চোখ মুখ ফুলে আছে। অজু করে নামাজ পড়ে নিল রায়দা। তখনই কলিং বেলের আওয়াজ এলো। জোহান বেশ রাত করেই ফিরে এলো। অভ্র ও জোহানের সাথে ফিরে। তবে এখন কে এলো? রায়দা দরজা খুলতে দেখল একগাল হেসে অভ্র দাঁড়িয়ে আছে, হাত ভর্তি বাজার করে এনেছে। রায়দা মলিন হেসে দরজা থেকে সরে দাঁড়ায়। অভ্র ভিতরে ঢুকে টেবিলের উপর সব রাখে। মিষ্টি হেসে রায়দাকে উদ্দেশ্য করে বলল, ভাবি আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর আপনার রান্নায় সাহায্য করব। বিয়ের পর থেকে অভ্র রায়দাকে ভাবি বলে ডাকে। প্রতি উত্তরে রায়দা হালকা হেসে সম্মতি জানালো। রায়দা ব্যাগগুলো নিয়ে রান্নাঘরে গেল। আজ সারাদিন রান্না করেনি, এখন রাতের জন্য রান্না করতে হবে। বিয়ের পর থেকে রান্নার দায়িত্ব রায়দা নিয়েছে। অল্প সময়ের মধ্যেই অভ্র ফ্রেশ হয়ে এলো। রায়দা সবজি কাটছে। আমি কি করব ভাবি? তোমাকে কিছুই করতে হবে না, তুমি বিশ্রাম করো। অভ্র কথা শুনলো না, হাতে হাতে এটা সেটা করলো। আসলে সে রায়দার সাথে কথা বলার বাহানা খুঁজছে। ওদের দুজনের মলিন মুখ দেখে বুঝতে পেরেছে দুজনের মধ্যেই ঝামেলা চলছে। অভ্র কাজের ফাঁকে সরাসরি রায়দাকে বলল, আপনার হাতের মেহেদি রং উঠে যাওয়ার আগেই নিজেদের মধ্যে ঝামেলা মিটে নিন ভাবি। রাগ অভিমান গাঢ় হলে সম্পর্কে ফাটল ধরে ভাবি। রায়দার হাত থেমে যায়। চুইটা আবারও চালিয়ে পেঁয়াজ 4 টুকরো করলো। অন্তত শান্ত কণ্ঠে বলল, ওর হয়তো মোহ কেটে গেছে। বিয়ের পর বুঝতে পেরেছে আমি ওর জন্য ঠিক নই, তাই এড়িয়ে চলে আমাকে। রায়দার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। কারণটা পেঁয়াজ নাকি চাপা কষ্ট বোঝা গেল না। অভ্র শব্দ করে হাসলো। রায়দা এক পলক তাকে আবার চোখ নামিয়ে নিল। গরম পানিতে ধুয়ে রাখা চালগুলো দিল। আপনি সত্যি জোহানকে বুঝেন না, ও আপনাকে কতটা ভালোবাসে সেটা এখনো বুঝলেন না। খুব ভালোবাসে, তাই তো সারাদিনে একটা খোঁজ নিল না। আপনি নিয়েছেন? হঠাৎ এমন প্রশ্নে রায়দা চোখ তুলে তাকায় থমথমে মুখে। কিছু বলার আগেই অভ্র বলল, আপনাদের মধ্যে দূরত্ব আপনি কখনো কমানোর চেষ্টা করেছেন? আপনি কি বুঝেন না জোহান অভিমান করে আছে? ওর কি রেগে থাকাটা স্বাভাবিক নয়? আপনি অন্য কারোর জন্য বউ সেজেছেন, অন্য কাউকে বিয়ে করার জন্য তৈরি হয়েছিলেন, অন্যের নামে হাতে মেহেদি পড়েছেন। হয়তো আপনি পরিস্থিতির শিকার, তবে চেষ্টা কিন্তু করেননি। জোহান প্রাণপণে আপনাকে পাওয়ার জন্য চেষ্টা করেছে, থেমে থাকেনি। এখন আপনি একটু চেষ্টা করলেই আপনাদের এই দূরত্বটুকু মিটে যাবে, কিন্তু আপনি উল্টো জিদ করে বসে আছেন। রায়দা ছলো ছলো চোখে তাকায়। সত্যি কি সে চেষ্টা করেনি?
রবের কাছে বারবার ফরিয়াদ করেছে জোহানকে পাওয়ার জন্য। কেঁদেছে, কেঁদে জায়নামাজ ভিজিয়েছে। বুকের ভেতর যন্ত্রণা নিয়ে বউ সেজেছে। তবে সেদিন বিয়েটা হলে সে শ্বশুরবাড়ি নয় বরং দুনিয়া ছাড়ত এমন সিদ্ধান্ত নিয়েছিল। তবে রায়তা সেসব কিছু বলল না, নিজের দোষ স্বীকার করে নিল নীরবে। অভ্র বলতেই থাকলো, আপনি ওকে একটু বোঝার চেষ্টা করুন, ইগো সাইডে রেখে ওর কাছাকাছি যান, এর অভিমান অভিযোগগুলো ভুলিয়ে দিন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি 1 পা এগিয়ে গেলে জোহান 10 পা অগ্রসর হবে। সেটা আপনি বলতে পাগল। রায়দা কিছু না বলে চোখ মুছে রানে মন দিল। রান্না শেষ করে রুমে গিয়ে জোহানের নাম্বারে কল দিল। প্রথম রিংয়েই কল রিসিভ করলো। বলুন। বাসায় আসো, একসাথে ডিনার করব। আমার আসতে দেরি হবে, আপনি খেয়ে শুয়ে পড়ুন। রায়দার রাগ উঠল প্রচুর, তবে সে রাগ নিয়ন্ত্রণ করে বলল, দেরি হলে হোক, আমি অপেক্ষা করছি। বলে কল কেটে দিল। আসলে আসুক, দেরি করে। রায়তাও দেখতে চায় জোহান অভিমান করে কতদিন থাকে। সে কাবার্ড খুলে একটা কলাপাতা রঙের শাড়ি বের করলো। আজ থেকে শাড়ি পরবে, 3 পিস আর পরবে না। ওনের জন্য বউ সেজেছে বলেই তো এত রাগ। আজ থেকে নতুন বউ সেজে চোখের সামনে ঘুরে বেড়াবে। যেমন ভাবা তেমন কাজ। গোসল সেরে শাড়িটা পরে নিল। হাতে দুটো স্বর্ণের চুড়ি, কানে ঝুমকো, গলায় লকেট চেন পরে নিল। মায়াবী চোখ দুটোই কাজল পরল। বাহ, বেশ সুন্দর লাগছে। শাড়ির সাথে স্বর্ণের অলংকার পরেই বউ লাগছে। সেই তো বউ, জোহান বিন মাহাতাবের নতুন বউ। রায়দা কোমর সমান চুলগুলো খুলে রাখলো। এবার অপেক্ষা জোহানে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। আধা ঘন্টার মধ্যে জোহান ফ্ল্যাটে এলো। রুমে আসতে জোহান থমকে গেল। কয়েক মুহূর্তের জন্য বেচারার শ্বাস আটকে এলো। রায়দা মনে মনে পৈশাচিক হাসল। এবার কই যাবি চান্দু? রায়দা স্বাভাবিকভাবে কাবার্ড থেকে নিজের পছন্দ মতো জোহানের জন্য টি শার্ট ট্রাউজার বের করে রাখলো। জোহান এখনও একইভাবে তাকিয়ে আছে। রায়দা ওর দিকে এগিয়ে গেল। হাত থেকে ল্যাপটপ ব্যাগটা নিয়ে জায়গায় রাখলো। মিষ্টি হেসে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, আমি খাবার রেডি করছি। বলে রুম থেকে বেরিয়ে গেল। জোহানের ঘোর কাটতে লাগলো। মাথা 2 দিকে ঝাড়া দিয়ে ওয়াশরুমে ছুটল। শাও নিয়ে রায়দার রেখে যাওয়া ড্রেস পরে বের হলো। সেখানে আরেক চমক, রায়দা কোমরের শাড়ির আঁচল গুজে টেবিলে খাবার সাজিয়ে রাখছে। বর্ষার সুটল কোমরখানা দৃশ্যমান হলো। ছুঁয়ে দেওয়া তীব্র বাসনা জাগলো জোহানে। সে ফাঁকা ঢুক গেল। নিজেকে সামলে নিল, কিন্তু পরক্ষণের আগে ফেটে পড়ল। ফ্ল্যাটে ওরা একা থাকে নাকি? অভ্র যে আছে সেটাই বেক্কেল মেয়ে ভুলে গেছে নাকি? যতই অভ্র ভালো মানুষ হোক, নিষিদ্ধ জিনিসে সবার চোখ আগে পড়ে। জোহান চোখ মুখ শক্ত করে রায়দার পিছনে গিয়ে দাঁড়ায়। উফ, মেলি সুঘ্রাণে মাথা ঝিমঝিম করে। রায়দা বুঝতে পারল জোহানার পিছনে দাঁড়িয়ে আছে, তবুও সে না বোঝার ভান করে কাজ করছে। জোহান চোখ খিচে একটানে কোমরে গুজে রাখা আঁচলটা বের করে আনে। হঠাৎ জোহানের এমন কাজে রায়দা চমকে পিছনে তাকায়। জোহান ওর কাঁধ থেকে আঁচলটা নামিয়ে দেয়। হিসিসে বলল, এসব দিকগুলো লক্ষ্য রেখে কাজ করবেন, আমি ছাড়াও বাসায় অন্য পুরুষ আছে। রায়দা লজ্জিত ভঙ্গিতে মাথা নত করলো। বোঝা উচিত ছিল এটা তাদের বেডরুম নয়। ছোট্ট করে সরি বলল। ওরা 3 জন একসাথে খেতে বসেছে। জোহানের মুখোমুখি চেয়ারে অভ্র, আর বাম পাশে বসেছে রায়দা। অভ্র জোহান টুকিটাকি কথা বলল। রায়দা সম্পূর্ণ চুপ। জোহান আর চোখে ওকে দেখছে। তখনকার ঘটনার পর আর চোখ তুলে তাকায়নি, কিন্তু জোহান চোখ ফেরাতে পারছে না। চোরা চোখে তাই বারবার তার সুন্দরী চড়ুই পাখিকে দেখছে। হঠাৎ জোহানের চোখ পড়ে রায়দার বাম হাতের তালুতে, হাতখানা টেবিলের উপর রাখা। জোহান নামখানা ভালো করে পরখ করার আগে রায়দা হাত মুঠো করে নেয়। ওর এমন কাজে বেশ বিরক্ত হয় জোহান। খাওয়া শেষ করে রায়দা সব গুছিয়ে রুমে এলো। জোহান প্রতিদিনের মতোই ল্যাপটপ নিয়ে বসেছে। রায়দার বেশ বিরক্ত হলো। এ ছেলের হাবভাব দেখে মনে হয় কাজ করে দুনিয়া পাল্টাই ফেলেছে। আসলে সব তাকে এড়িয়ে যাওয়ার ধান্দা। আজ তো যাওরা পোলা। তবে রায়দাও হাল ছাড়বে না। সে মিররের সামনে দাঁড়িয়ে চুল আশ্রে একটা বেনুনি করছে। জোহান কাজের বাহনায় বসে থাকলেও চোরা দৃষ্টিতে বউকে দেখে যাচ্ছে।
বউকে সুন্দর লাগলে কি কাজে মন বসে? বুকটা জ্বলে যাচ্ছে না বউকে কাছে পাওয়ার জন্য। রায়তা মিররের মধ্যে জোহানের তাকানো লক্ষ্য করে মিটমিটিয়ে হাসছে। নিজের কাজ শেষ করে জোহানের সামনে এসে দাঁড়ালো। জোহান চোখ তুলে প্রশ্ন উত্তর চোখে তাকালো। ঘুম পাচ্ছে আমার, ঘুমাতে চলো। আপনি ঘুমিয়ে পড়ুন, আমার কাজ আছে, শেষ করে তারপর ঘুমাবো। রায়তা হুট করে ওর ল্যাপটপ অফ করে দিয়ে জোহানের হাত ধরে টেনে বিছানে নিয়ে গেল। খিটখিটিয়ে বলল, লাইট অন করে রাখলে ঘুম হবে নাকি? তোমার কাজ সকালে করো, এখন ঘুমাবো। জন মুখে বিরক্তি ভাব ফুটিয়ে রাখলো। মনে মনে বেশ খুশি হলো। ও চাই রায়তা অধিকার খাটাক। দুজনে একসাথে শুয়ে পড়ল, তবে বেশ দূরত্ব রেখে। রায়তা বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করে ওর মাথা প্রচুর ব্যথা করছে। রায়তার কোনো অসুবিধা হচ্ছে বুঝতে পেরে জোহান এপাশ ফিরে। কি হয়েছে? খুব মাথা ব্যথা করছে। জোহান ঝুঁকে আসে রায়তার দিকে, হালকা হাতে কপাল মাসাজ করে দিতে থাকে। আরাম পেয়ে রায়তা চোখ বুজে জোহান বেশ শান্ত কণ্ঠে বলে, সারাদিন কান্না করলে তো মাথা ব্যথা করবেই। জেনে শুনে কষ্ট কেন দিচ্ছ? জোহান কিছু বলে না, নিজের বালিশের উপর মাথা রেখে শুয়ে পড়ে। রায়তা উত্তরের অপেক্ষা করেও নিরাশ হয়। রায়তা আচমকা নিজের মাথাটা আলতোভাবে জোহানের বুকে রাখল। বুকের কাজটা মুঠো করে ধরল, প্রাণ ভরে ঘ্রাণ নিল। পাগল করা ঘিরানে মাতোয়ারা মন। জোহান শক্ত হয়ে আছে, কোনো সারা শব্দ নেই। রায়তার খুব কান্না পেল, সে মাথা সরিয়ে নিবে। এমন সময় জোহান এক হাতে জড়িয়ে নিল। রায়তার চুলে বিলি কেটে দিচ্ছে আলতোভাবে। জোহানের অভিমান এখনো কমেনি, তবে বউকে যত্ন করে সে অভিমান চালিয়ে গেল নীরবে। অল্প সময়ের মধ্যেই রায়তা ঘুমিয়ে গেল, কিন্তু জোহান ঘুমায়নি। রায়তা যখন ঘুমে বিভোর তখন ঠোঁট ছুঁয়ে দিল রায়তার কপালে। মেয়েটা বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে জোহানের বুকে। জোহান শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। রায়তা জানেই না তার স্বামী মহাশয় প্রতি রাতে এসে ঘুমিয়ে যাওয়ার পর এভাবে নরম আদর দেয় তার কপালে। বউটাকে বুকে নিয়ে খুব শান্তি লাগছে জোহানের কাছে। হঠাৎ কিছু মনে পড়ে জোহান এক হাতে ফোনটা নিল, ফ্ল্যাশ জ্বালিয়ে রায়তার বাম হাতের তালুটা দেখল। মেহেদি ডিজাইনের মধ্যে জোহানের নামটা জলজল করছে। জোহানের খটকা লাগলো, এ মেয়ে নিজের হাতে ওর নাম লেখে আরেকজনকে বিয়ে করতে গিয়েছিল। এই চড়ুই পাখি কি খিচুড়ি পাকানো তালে ছিল? পরের দিন সকাল 7:30টায় ঘুম ভাঙল রায়দার। নিজেকে জোহানের বাহুডোরে আবদ্ধ অবস্থায় পেল। সারা রাত জোহান ওকে বুকে আগলে রেখেছে। অপ্র ঠিকই বলেছিল, সে এক পা সামনে এগোলে জোহান 10 পা এগিয়ে আসবে। জোহান যে ওকে পাগলের মতো ভালোবাসে সেটা তো রায়দার অজানা নয়, তবে রায়দার স্বামী মহাশয়ের অজানা রায়দা তাকে কতটা ভালোবাসে। রায়দা একইভাবে জোহানের বুকে পড়ে থাকে, একটুও নড়ে না। আর তাই জোহানের ঘুম ভাঙতেই আরেকটু শক্ত করে রায়দাকে জড়িয়ে নেয়। রায়দা ঘুমাচ্ছে ভেবে পরপর ওর কপালে ঠোঁট ছোঁয়ায়। আস্তে করে ওকে বালিশে শুইয়ে দিই জোহান চুপি সারে উঠে গেল। ও যেতে রায়দা চোখ বন্ধ করেই হাসলো। নাস্তা শেষ করে জোহান অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। রায়দা গভীর চোখে ওকে দেখছে। বয়সের তুলনায় মুখ গম্ভীর করে রাখে। হাব ভাব দেখলে মনে হয় বয়সে কত বড়, আসলে তো পিচ্ছি একটা। এসব ভেবে রায়দা মনে মনে হাসলো। রায়দা উঠে গিয়ে জোহানের সামনে দাঁড়ায়। ওর শার্টের কলারটা ঠিক করে নিজ দায়িত্বে তাই পরিয়ে দিচ্ছে। জোহান মুখে কিছু বলে না, চুপচাপ রায়দার কাহিনী দেখছে। মেয়েটা এমন করলে সে কীভাবে রাগ করে থাকবে? জোহানের দিকে এক পলক তাকিয়ে রায়দা নিজের কাজ করতে করতে বলল, বউয়ের সাথে যে রাগ করে সে তো গাধা। বউ তো ভালোবাসার জিনিস, তাকে ভালোবাসতে হয়, তাকে আদরে রাখতে হয়, আহ্লাদ করতে হয়, যত্ন করে বুকে রাখতে হয়। যে এইসব না করে বউয়ের উপর রাগ করে থাকে সে গাধা। আল্লাহ, তুমি ওই গাধার বউটাকে উপরে উঠিয়ে নাও। তুমি তাকে বউহীন এতিম বানিয়ে রাখো, নিয়ে যাও তোমার পুরোটা কথা শেষ করার আগেই জোহান ওর মুখ চেপে ধরে। রাগে চোখে তাকিয়ে আছে রায়দার দিকে। রায়দা মোটেও পাত্তা দিল না জোহানের রাগের, উল্টো হাত সরিয়ে দিয়ে বলল,
এসব কোন ধরনের কথা? ঠিকই বলেছি, কদর না করলে সে জিনিস বেশি দিন নসিবে থাকে না, আল্লাহ নিয়ে যায়। উল্টাপাল্টা কথা বলে রাগ উঠাবেন না, রাগ উঠলে কিন্তু আমার মাথা ঠিক থাকে না। জন রায়দার খুব কাছাকাছি। রায়দা ওদের মধ্যকারটুকু ঘুচিয়ে জোহানের গলা জড়িয়ে ধরে চোখে চোখ রেখে বলল, মারবে তুমি আমায়? মারবো তো। মারো, তবে খুব বেশি ব্যথা দিও না। রায়দা চোখ বন্ধ করে নিল। জন এক হাতে ওর কোমর জড়িয়ে ধরে মৃদু কেঁপে উঠল রায়দা। হুট করে জোহান ঝুঁকে রায়দার গলায় মুখ ডুবিয়ে দিল। রায়দা খামছে ধরল জোহানের শার্ট। জোহান সহর্ষ চুমুতে ভরিয়ে দিচ্ছে। রায়দার শরীর জুড়ে শিহরণ হলো। নব্য অনুভূতির অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে জোহানের ছোঁয়ায়। হুট করে রায়দার গলায় ছোট্ট তিলের উপর দাঁত বসিয়ে দিল জোহান। মৃদু আত্মনাদ করলো রায়দা। আহ! জোহান চালো না। পরপর আবার ঠোঁটের নরম স্পর্শে নারী দেহের তুমুল ঝড় তুলে দিল। রায়দার যখন অনুভূতির তীব্র সাগরে নিমজ্জিত, তখনই জন হুট করে ছেড়ে দিয়ে দ্রুত গতিতে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। রায়দা কিছুক্ষণ থম মেরে রইল। কি হলো সেটাও বুঝতে পেরে জোহানকে উদ্দেশ্য করে কয়েকটা গালি দিল। রায় আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। গলার দিকটা লালচে হয়ে আছে। বজ্জাতের বজ্জাত, শয়তান একটা। জায়গাটায় হাত দিয়ে মুচকি হাসল রায়দা। জন অফিসে এসেও কোনো কাজে মন দিতে পারছে না, অস্থির হয়ে আছে। সকালের ঘনিষ্ঠ সময়টুকু ঘোর কাটতে পারছে না। ভীষণ করে চাই তার রায়দাকে, কিন্তু তার আগে রায়দার ভালোবাসার স্বীকারোক্তি করতে হবে। তারপর না হয় জন তাকে নিয়ে ভালোবাসার অতল গহ্বরে তলিয়ে যাবে। আকাশ জুড়ে মেঘের আনাগোনা, একটু পরে হয়তো ঝুম বৃষ্টি নামবে। জন আর অফিসে বসে থাকতে পারল না। দুপুরের দিকে অফিস থেকে বেরিয়ে গেল। মনটা বড্ড আনচান করছে তার সুন্দর চড়ুই পাখির জন্য। সকালে কী সব উল্টোপাল্টা বলল। জন নাকি তার কদর করে না, পাগলের মতো ভালোবাসে মেয়েটাকে, আর সেই বলে কদর করে না। জন দ্রুত গতিতে গাড়ি ড্রাইভ করছে। রাগ মনে থাকুক, কিন্তু এই বৃষ্টিময় সময়টুকু বউ পাশে থাকুক। ফ্ল্যাটে যেতে জনের বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে গেছে। সারা ফ্ল্যাট খুঁজেও রায়দাকে পেল না। জন পাগলে নেয় সব রুম, বাথরুম, রান্নাঘর, সব জায়গা ওকে খুঁজল, কিন্তু পেল না। বুকের ভেতর তীব্র ব্যথা অনুভব হলো। সত্যি কি তার চড়ুই পাখি হারিয়ে গেল? বাইরে তখন ঝুম বৃষ্টি। কি মনে করে জোহান ছাদের দিকে ছুটল। ছাদের দরজায় গিয়ে দাঁড়াতেই অস্থির শ্বাস ফেল। সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করলো। এতক্ষণে বুকের ভেতর কি তোলপাড় সৃষ্টি হয়েছিল তা শুধু খোদা জানে। ছাদের ফ্লোরে শুয়ে আছে জোহানের প্রিয় নারীটি। বৃষ্টির বৃহদাকার ফোঁটাগুলো ভিজিয়ে দিচ্ছে রায়দাকে। এক পশলা বৃষ্টি স্নান করছে রমণী। জন বড় বড় পা ফেলে এগিয়ে যায় ওর দিকে। রায়দা পাশের ছাদের ফ্লোরে শুয়ে আছে। খানিক সময়ে জোহানও বৃষ্টি স্নাতে মাতে। রায়দা চোখ বন্ধ করে আছে। জোহান খুঁটিয়ে খুঁটিয়ে রায়দাকে দেখে। এই নারীকে দেখার তৃষ্ণা এক জীবনও মিটবে না। স্নিগ্ধ ভেজা মুখশ্রী জুড়ে মায়ের ছড়াছড়ি। এই মায়েই তো জোহান কাবু হয়েছে। রায়দার ভেজা শাড়ি লেপটে আছে, আকর্ষণীয় দেখাচ্ছে মেয়েলি অবয়। জোহান ওর দিকে ঝুঁকে পুরুষালী গরম নিঃশ্বাস আসতে পড়ে রায়দার মুখে। ও চোখ খুলে তাকায়। জোহানের উপস্থিতি পেয়েছে রায়দা, তবুও চোখ বুজেছিল। এখন চোখ খুলতেই জোহানকে এতটা কাছে দেখে বিচলিত হয় না। অদ্ভুত চোখে তাকায় জোহানের দিকে। দুজনের দৃষ্টিতেই একে অন্যকে কাছে পাওয়ার তীব্র বাসনা। জোহান যেন ঘরে চলে যায়। রাগ অভিমান সব ভুলে রায়দার সমস্ত মুখে চুমু খায়। ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। দীর্ঘ চুমু খায় পেয়সী ঠোঁটে। রায়দা চোখ বন্ধ করে আছে। জোহান হাত বাড়িয়ে ওর গাল স্পর্শ করতেই টের পায় ভয়ানক ঠান্ডা হয়ে আছে ওর শরীর। ঘোর কেটে যায় জোহানে। আর কিছুক্ষণ এভাবে বৃষ্টিতে ভিজলে ভয়াবহ অসুখ বাঁধবে। জন পাজা খুলে তুলে নিল রায়দাকে। রায়দা ওর গলা জড়িয়ে ধরল। রুমে এসে রায়দাকে কোল থেকে নামায়। শুকনো তাওয়াল দিয়ে রায়দার ভেজা চুলগুলো মুছে দিল বিনা বাক্যে। কাবার থেকে কাপড় বের করে এনে ধরিয়ে দিল। রায়দা পুরো সময় চুপ ছিল।
রায়দাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে জোহান ধমক দিল। কি হলো? ভেজা কাপড় চেঞ্জ করে আসুন। এমন খামখেয়ালি পনার জন্য যদি অসুস্থ হন তবে আমার চেয়ে খারাপ কেউ হবে না। রায়দা ধীর পায়ে ওয়াশরুমের দিকে গেল। জোহান ফোঁস করে শ্বাস ফেল। একটু বকেও শান্তি নেই, নিজের বুকটায় চলে। সে রাতে গা কাঁপিয়ে জ্বর এলো রায়দার। জোহানের তখন পাগল অবস্থা। রায়দার জ্বরে জোহান বোধহয় বেশি অসুস্থ হয়ে পড়ল। রায়দার চেয়েও ও বেশি তপড়াচ্ছে সে। রায়দা নিবু নিবু চোখে তাকায় জোহানের দিকে। ওর শিওরে বসে আছে চিন্তিত মুখে, কপালে জলপট্টি দিচ্ছে। রায়দা ওর গালে নিজের উষ্ণ হাত রাখে। হাতের তালু থেকে যেন আগুনে স্ফুলিঙ্গ বের হচ্ছে। জোহান ঠোঁট ছোঁয়ে রায়দার হাতে, কাতর গলায় বলল, কিছু হবে চড়ুই পাখি, আমি আছি তো, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। রায়দা ঠোঁট টেনে হাসে, রুগ্ন গলায় বলল, তুমি থাকতে আমার কিছু কিভাবে হবে? তুমি এভাবে পাশে থাকলে আজরাইলও আমাকে নেওয়ার সাহস পাবে না। আজে বাজে কথা বলবে না। সকাল থেকে কি শুরু করেছো বলো তো? আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি। তোমার বুকে মাথা রাখবো জানো, বহুকাল পর কালকে রাতে অনেক ভালো ঘুম হয়েছে। রায়দা হাসলো, ওর হাত টেনে ধরল। জোহান শুয়ে পড়ল। রায়দার মাথাটা নিজের বুকের উপর রাখলো, দু হাতে শক্ত করে জড়িয়ে ধরল রায়দার অসুস্থ শরীরটা। অসুস্থ রায়দা স্বামীর বুকে মাথা রেখেই কথার পশা সাজালো। জোহান, তুমি আমায় আর আপনি করে বলবে না, আমার ভালো লাগে না তোমার মুখে আপনি শুনতে। আর বলবো না আপনি করে রাই পাখি। জোহান, আমার কষ্ট হয়। তুমি রেগে কেন আছো? জানো আমার কত কষ্ট হয়। সরি জানটা, আর কষ্ট দিব না। রায়দা অসুস্থতা জোহানের সকল রাগ অভিমান উপে গেল। সে বইয়ের সুস্থতাই এতটাই ব্যাকুল হলো, রায়দার কথাই সায় দিয়ে সব মেনে নিল। জোহানের বুকের ওমে রায়দা খুব তাড়াতাড়ি ঘুমের দেশে চলে গেল, কিন্তু সারা জোহানের চোখে ঘুম ধরা দিল না। অসুস্থ প্রেয়সীর চিন্তায় রজনী নিদ্রাহীন কাটল। এর পরের দিনগুলোতে রায়দা জোহানের আদরে আহ্লাদে মেতেছে। জোহান তাকে ভালোবাসার অতল গহ্বরে তলিয়ে নিয়ে গেছে। রায়দা কোনো রকম একটা শব্দ করলো, জোহান তাকে বুকে আগলে নেয়। রায়দাকে হারানোর ভয়ে ভীত ছেলেটা ওকে বড্ড যত্নে নিজের বুকে রাখে। জোহান আজ অফিসে যায়নি। বিকেলে রায়দার খালাতো বোন মালা আসবে, তাকে আনতে যাবে বাস স্ট্যান্ডে। এ ছুতেই অফিসে গেল না। রায়দা গোসল করে আসতেই জোহান ওর কোমর সমান চুলগুলো সযত্নে মুছে দিতে লাগলো। রায়দা ঠোঁট উল্টে তাকিয়ে আছে ওর দিকে। জোহান হাসলো, ঝুঁকে রায়দার ঠোঁটে শক্ত করে চুমু খেলো। জোহানের এমন কাণ্ডে রায়দা ড্যাব ড্যাব করে তাকায়। কি হলো সোনা, আরো লাগবে? থুর, যাও তো তুমি। জোহান রায়দাকে টেনে নিজের কোলে বসালো, ওর গলায় নাক ঘষে বলল, প্রশ্নই ওঠে না, আমি তো তোমায় এভাবে জড়িয়ে রাখবো। নিবিড়ভাবে রায়দাকে জড়িয়ে ধরল জোহান। ওর আদুরি স্পর্শে রায়দাও চুপ করে গেল। অনেকটা সময় পর জোহানের বাহুটোর থেকেই রায়দা বলল, শোনো না, আমাদের একটা ছবি আমি বড় করে বাঁধিয়েছি, এই ছবিটা সরিয়ে টাঙিয়ে দেই। জোহান রায়দার ইশারা করা ছবিটার দিকে তাকালো এক পলক, তারপর আবার রায়দার দিকে তাকিয়ে বলল, সোনা পাখি অন্যায় আবদার করে না। তোমার জায়গায় অন্য কেউ ওই ছবিটা সরানোর কথা বললে তার কি হাল করতাম তা নিজেও জানি না। তুমি বলে ছাড় পাচ্ছ। ওই ছবিটার সাথে আমার প্রথম অনুভূতি, আমার ভালোবাসা জড়িয়ে আছে। সেটা সরানোর চিন্তা মাথায় এলো কি করে? জোহানের কথা শুনে রায়দা গাল ফুলিয়ে রাখলো। ঢং দেখলে বাঁচে না। জ্যান্ত মানুষটা কোলের উপর বসে আছে, আর ছবি নিয়ে ওনার যত ঢং। রায়দাও নিজের ছবিটা সরিয়ে ওদের দুজনের একটা ছবি রাখতে চেয়েছিল, কিন্তু জোহান দিবে না। রায়দাকে রেগে থাকতে দেখে জোহান রাজি হলো না। বিকেলে মালাকে নিয়ে বাসায় ফিরে জোহান হুট করে রায়দাকে চর মেরে বসে। জোহানের এমন কাণ্ডে রায়দা হতবাক। কি করলো এটা জোহান? রায়দা ছলো ছলো চোখে তাকায়, মাথা ঘুরছে তার। জোহান তাকে মারলো, এটাও সম্ভব? অপ্র নিজের হাতে চিমটি কাটলো।
একটু আগে যেটা ঘটল সেটা আদৌ সত্যি কি না। সত্যি ঘটনা সত্যি। অভ্র চেঁচিয়ে উঠল। আল্লাহ, এটা কি করলি তুই? ভাবিকে মারলি? ভাই, ব্যথা করছে না তোর বুকে? ঠিক আছিস তুই? অভ্র এমন ফাজলামির কথা শুনে জন চোখ রাঙিয়ে তাকায়। অভ্র চুপ হয়ে যায়। মালা মুখে হাত চেপে দাঁড়িয়ে আছে। রায়দার গাল গড়িয়ে জল পড়ছে। খুব বেশি একটা ব্যথা না পেলেও জোহান তাকে মারলো। এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে। জোহান রাগ কমাতে পারল না। রায়দার গলা চেপে ধরল। কোন সাহসে এত বড় সিদ্ধান্ত নিয়েছিস তুই? আমি কি মরে গেছিলাম? জোহানের কথা রায়দা কিছুই বুঝলো না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। জোহান চিল্লিয়ে উঠল। তোর ভরসা ছিল না? কি হলো, জবাব দিচ্ছিস না কেন? জোহান, লাগছে আমার, ছাড়ো। লাগুক, আমার বুকে কতটা লেগেছে জানিস? তুই কি করতে গিয়েছিলি বিয়ের দিন? আমার পৌঁছাতে কয়েক মুহূর্ত দেরি হলে কি করতি তুই? একবারও চিন্তা করিসনি আমার কথা? কি হতো আমার? আমি কি করে বাঁচতাম? এবার পুরোটা রায়দার কাছে খোলসা হলো। কটমট করে মালার দিকে তাকাই। এই তোতা পাখি সব উগড়ে দিয়েছে জোহানের কাছে, তাই তো জোহান খেপেছে। মালা কাচুমাচু ভঙ্গিতে বুঝালো। কথাটা আমি বলে ফেলেছি আপু, তুমি সুইসাইড করতে চেয়েছো। বুঝিনি দুলাভাই এতটা রেগে যাবে। রায়দাও চোখ দিয়েই বুঝালো তাকে পরে দেখে নিবে, আগে এই পাগলটাকে শান্ত করি। রায়দা জোহানের হাত ছাড়িয়ে কাঁদতে কাঁদতে রুমের দিকে দৌড় লাগালো। রায়দার চোখের পানি। জোহানের দুর্বলতা সেটা রায়দা জানে। এটাকেই কাজে লাগাবে, তবে নিজেদের রুমে, পাবলিক প্লেসে না। জোহান ওর পিছনে পিছনে ছুটলো। রুমে গিয়ে রায়দার হাত টেনে ধরল। এই, একদম কাঁদবে না, আগে আমায় উত্তর দাও। তো কি করতাম আমি? তোমাকে ভালোবেসে অন্য কাউকে বিয়ে করতাম? কিভাবে সম্ভব ছিল আমার পক্ষে? আমার কষ্টটা তুমি বুঝবে না। আমি তোমায় কতটা ভালোবাসি সেটা বোঝো তুমি? বোঝো না, শুধু দোষারোপ করে গেলে। আমার দিকটা বুঝলেই না। রায়দা কান্না মিশ্রিত কণ্ঠে বলল। ফুপিয়ে কাঁদছে রায়দা। জোহান কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল রায়দার মুখের ভালোবাসার কথা শুনে। রায়দা এই প্রথম স্বীকার করলো জোহানের রাগ গলে পানি। ও এগিয়ে এসে রায়দাকে জড়িয়ে ধরল। নিচু স্বরে জিজ্ঞেস করলো, ভালোবাসো আমায়? ভীষণ ভালোবাসি তোমায়। জোহান চোখ বন্ধ করে নেয়। কি মধুময় লাগলো কথাটা শুনতে। এই জীবনের সার্থকতা ভালোবাসার মানুষের মুখে ভালোবাসি কথাটা শুনে। আই লাভ ইউ রাই পাখি, রিয়েলি লাভ ইউ। কচু ভালোবাসো। ভালোবাসলে মারতে পারতে আমায়, ব্যথা দিলে তুমি আমায়। জোহানের টনক নড়ে। বুক থেকে রায়দার মুখ তুলে ধরে অপরাধী গলায় বলল, সরি জান, খুব সরি, মাথা ঠিক ছিল না জান, সরি। বেশি ব্যথা পেয়েছে? রায়দা মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝে। জোহানের মুখটা এতটুকু হয়ে গেল। বার কয়েক মাপ চাইল। রায়দা মনে মনে হাসলো। বেশ জব্দ হয়েছে। জোহান রায়দার গালে সহর্ষ ঠোঁটে স্পর্শ দিচ্ছে আর বারবার সরি বলছে। রায়দা চোখ বন্ধ করে স্বামীর নরম আদর অনুভব করছে। হুট করে জোহান তাকে কোলে তুলে নিল। রায়দা ওর গলা জড়িয়ে ধরে মৃদু চেঁচায়, কি করছো জোহান? নামাও আমাকে। সরি সোনা, যতটা ব্যথা দিয়েছি সেটা এখন আদর দিয়ে পুষিয়ে দিব। রায়দা চোখ বড় বড় করে তাকে ঘন ঘন মাথা নাড়িয়ে অসম্মতি জানিয়ে বলল, প্লিজ না, ভালো হবে না কিন্তু। তুমি আমায় আবার ব্যথা দিবে। রায়দার কথায় জোহান দুষ্টু হেসে বলল, জান একটু ব্যথা দিব। বিষে বিষে যেমন বিষময়, তেমনি ব্যথার ব্যথা নিরাময়। বলে জোহান রায়দাকে বেডে শুইয়ে দিল। জোহানের চড়ুই পাখির সত্তায় মত্ত হলো। দুজনে ঘনিষ্ঠ সময়টুকু ভারী নিঃশ্বাসের শব্দটুকু কক্ষ জুড়ে বিচরণ করে। প্রেমিক যুগল মাতোয়ারা হয় স্বর্গীয় সুখে।